আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় নম্বর সৃজনশীলটি। এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এই সৃজনশীল তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সবসময় বোর্ডে এসে থাকে। তো চলুন আমরা সমাধান করি। তো সৃজনশীলটি সলভ করার আগে আমরা দেখব আমাদের প্রশ্নে কি চেয়েছে। সর্বপ্রথম প্রশ্ন বলি। প্রশ্ন ক চেয়েছে সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে আসলে কি বোঝায়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে মূলত যে সমস্ত ব্যয় মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও এক বছরের অধিক সময় সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যেমন আমরা বলতে পারি যে ব্যবসায় স্থানান্তর খরচ, তারপর হচ্ছে যে নতুন পণ্য গবেষণা ব্যয়, এরপর হচ্ছে যে এক বছরের অধিক সময়ের জন্য বিজ্ঞাপন খরচ, এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। এরপরে খ বলছে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। এখানে মূলধন জাতীয় ব্যয় বলতে হচ্ছে কোনো একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে একেবারে সংস্থাপন পর্যন্ত অথবা ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত যত যাবতীয় খরচ আছে সব খরচকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। এরপরে বলছে মুনাফা জাতীয় খরচ। মুনাফা জাতীয় খরচ হচ্ছে একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে সমস্ত খরচ হয়ে থাকে, যেমন আমরা বলতে পারি কাঁচামাল ক্রয় অথবা পণ্য ক্রয়, মণিহারি ক্রয়, জাহাজ ভাড়া, তার মজুরি, বেতন, অফিস ভাড়া, অবচয়, এই সমস্ত জিনিসগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয় বা খরচ বলা হয়। ঘ নম্বর আমাদেরকে বলছে 4 তারিখের কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রি করা হলে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করে। যেমন মূলধন জাতীয় প্রাপ্তিটা হচ্ছে যে, যেমন ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করলে মূলধন জাতীয় প্রাপ্তি, কোনো একটি দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পত্তি বিক্রি করলে সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলে সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি। এখন তাহলে মূলধন জাতীয় আয় কি? আয় হচ্ছে যে, ধরেন আপনার একটা স্থায়ী সম্পত্তি হচ্ছে যে, ধরে নিলাম আমাদের স্থায়ী সম্পত্তি হচ্ছে যে 60,000 টাকায় বিক্রি করা হয়েছে। তো এই 60,000 টাকা বিক্রি করার কারণে যে অর্থ পাওয়া গেছে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর এই স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। এই স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে যে মূলধন জাতীয় আয়। তাহলে এখানে মূলধন জাতীয় আয় 10,000। তার মানে হচ্ছে যে, চলুন আমাদের প্রশ্ন পড়া শেষ, আমরা উদ্দীপকটা ভালো মতো বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে প্রত্যেকটা লেনদেন কোন জাতীয় লেনদেন হবে সেগুলো আমরা পাশে লিপিবদ্ধ করব। তো 2 নম্বর সিচুয়েশনে বলা আছে, উদ্দীপকে বলা আছে সাকিব ট্রেডার্সে 2025 সালে এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। এপ্রিল 1, ধানমন্ডি হতে মতিঝিলের ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। মানে হচ্ছে যে ধানমন্ডি থেকে আপনার ব্যবসাটা আপনি মতিঝিলে স্থানান্তর করছেন, যে ব্যয়টা হচ্ছে সেটা এখন কোন জাতীয় ব্যয়? যেমন আমরা বলতে পারি এটা সাধারণত হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হওয়ার সত্ত্বেও এটা 1 বছর অধিক সময় ভোগ করা যাবে বা 1 বছর অধিক সময় সুবিধা পাওয়া যাবে। কারণ আমরা জানি ব্যবসায় প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয় প্রতিদিন হয় না, কিন্তু আবার এটা স্থায়ী সম্পত্তিও না। তাহলে এটা কি? এটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু যদি মুনাফা জাতীয় ব্যয়টা এমন হয় যে যার থেকে সুবিধা 1 বছর অধিক সময় পাওয়া যাবে, তখন এটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। তাহলে আমাদের এটা হচ্ছে বিলম্বিত, আমরা সংক্ষিপ্ত পাশে দিয়ে লিখে রাখতে পারি পি দিয়ে মু দিয়ে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে এপ্রিল 2 বলছে মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। আসলে মণিহারি দ্রব্য দেখি, মণিহারি দ্রব্যাদি হচ্ছে একটি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে কাগজ, কলম, তারপর হচ্ছে যে ইরেজার, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো হচ্ছে যে মণিহারি। তো এগুলো প্রতিষ্ঠানের দৈনন্দিন কিনা হয়। তাহলে এটাকে বলতে পারি যা কিছু দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমের জন্য লাগে বা খরচ হয় সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি। তাহলে আমরা এটাকে বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে যে এপ্রিল 4 তারিখ নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এখানে এপ্রিল 4 তারিখে যে নতুন মেশিনটি ক্রয় করা হয়েছে সেটি একটি স্থায়ী সম্পত্তি। তো আমরা জানি কোনো একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে একেবারে সংস্থাপন পর্যন্ত বা ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত যত প্রকার যাবতীয় খরচ হবে সবকে আমরা মূলধন জাতীয় খরচ হিসেবে লিপিবদ্ধ করব। তাহলে আমরা বলতে পারি 4 তারিখে মেশিন ক্রয়টা, নতুন মেশিন ক্রয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়।
এরপর হচ্ছে যে এপ্রিল 5 তারিখ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, আমি যে 4 তারিখে যে মেশিনটা ক্রয় করছি তার বহন খরচ হচ্ছে 7,500, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তারপর আমরা বলতে পারি 5 তারিখও মূলধন জাতীয় ব্যয়। এরপর 7 তারিখ হচ্ছে নতুন মেশিন সংস্থাপন ব্যয়, তার মানে নতুন মেশিন বলছিলাম নতুন মেশিন ক্রয় থেকে একদম সংস্থাপন পর্যন্ত সকল খরচ মূলধন জাতীয় ব্যয় হবে, তাহলে এটাও আমাদের মূলধন জাতীয় ব্যয়। এরপরে এপ্রিল 10 পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা, কারণ কোনো কম্পিউটার বা কোনো কিছু মেরামত করার পরও যদি সেটার আয়ুষ্কাল বৃদ্ধি না পায় তাহলে সেটাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়, কারণ মেরামত যে কোনো সময় হতে পারে, কম্পিউটার মেরামতের কারণে এটার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে না অথবা স্থায়ী সম্পত্তি বাড়বে না, যদি বাড়তো তাহলে আমরা এটাকে বলতে পারতাম হচ্ছে মূলধন জাতীয়। যেহেতু এটা ক্ষুদ্র মেরামত করা হয়েছে, টাকার অঙ্কের পরিমাণ কম, বা পুরাতন জিনিসগুলো যদি ক্ষুদ্র আকার মেরামত করে তাহলে এটাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়, তাহলে আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আমরা বলতে পারি 12 তারিখ অফিসের গাড়ির জন্য নতুন, এখানে একটা কথা আছে, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এখন দেখেন এই যে অফিসের যে গাড়িটা সেটা যদি আমরা ব্যাটারি ও টায়ার লাগাই তাহলে অবশ্যই এটা স্থায়িত্ব বাড়বে, এটার মেয়াদ বাড়বে, এটার সুযোগ সুবিধা দীর্ঘদিন ধরে পাওয়া যাবে, তো একটা তারপরে মেয়াদও বাড়বে, তাহলে আমরা বলতে পারি টায়ার ও ব্যাটারি ক্রয় করার কারণে আমাদের সম্পত্তিটা আরও দীর্ঘদিন ব্যবহার করা যাবে, তাহলে এটাকে বলতে পারি আমরা মূলধন জাতীয় ব্যয়। কারণ আমরা বলছিলাম মূলধন জাতীয় ব্যয়গুলো তুলনামূলক বড় হয়ে থাকে এবং অনিয়মিত হয়ে থাকে, তারপর হচ্ছে যে দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তাহলে দেখো এবং যা থেকে দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে টায়ার ও ব্যাটারি যদি আমরা লাগাই তাহলে হচ্ছে কি আমাদের গাড়িটা আরও মানে বেশি সময় সার্ভিস দিবে, তাহলে এটাকে মূলধন জাতীয় ব্যয় বলবো। যেমন আমরা বলতে পারি যে ফ্রিজের কম্প্রেসর ক্রয়, তো ফ্রিজের যদি কম্প্রেসর ক্রয় করি তাহলে দেখেন একটা ফ্রিজের মূল যন্ত্রটা হচ্ছে কম্প্রেসর, এখন কম্প্রেসর যদি আমি ক্রয় করে যদি ফ্রিজে লাগাই তাহলে এই ফ্রিজটা আরও 5 বছর সার্ভিস দিবে, তো এতে করে আমাদের কি হবে, এতে করে হচ্ছে যে আমার সম্পত্তির স্থায়িত্ব কিংবা মেয়াদের পরিমাণ বাড়বে, যা থেকে আমি দীর্ঘদিন সুবিধা সুবিধা পাবো, তাই এটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। তাহলে আমরা বলতে পারি 12 তারিখও মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে যে নতুন পণ্য গবেষণা ব্যয়। নতুন পণ্য গবেষণা ব্যয় সাধারণত যে ব্যয়টা হয় সেটা মুনাফা জাতীয় হলেও কিন্তু এই মুনাফা জাতীয়র যে ব্যয় করার কারণে যে সুযোগ সুবিধা পাবো সেটা 1 বছর অধিক সময় পাওয়া যাবে, কারণ একটা পণ্য তৈরি করতে তো প্রতিদিন আর গবেষণা করা লাগে না, প্রতিনিয়ত একবার গবেষণা করা হয় যেটা মুনাফা জাতীয় ব্যয় হয়, কিন্তু এটার সুযোগ সুবিধা যখন দীর্ঘদিন যাবৎ ভোগ করা হবে মানে 1 বছর অধিক সময় ভোগ করা হবে তখন সেটাকে নতুন পণ্য গবেষণা ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হবে, তাহলে এটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আসলে এই অধ্যায়ে কিছু স্পেসিফিকভাবে বিলম্বিত মুনাফা জাতীয় আছে, যেমন একটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয়, আরেকটা হচ্ছে নতুন পণ্য গবেষণা ব্যয়, আরেকটা হচ্ছে যে বিলম্বিত বিজ্ঞাপন, এই তিনটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কেউ যদি এই তিনটা মুখস্থ করিয়ে রাখে তাহলে সে বুঝতে পারবে যে তার পরীক্ষায় বিলম্বিত মুনাফা জাতীয় কোন কোন অ্যান্টিগুলো হবে, কারণ এই তিনটার ভিতর থেকেই প্রত্যেক সালে যে কোনো বোর্ডে প্রশ্ন আসে এই তিনটার ভিতর থেকে। কি হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয়, তারপর হচ্ছে নতুন পণ্য গবেষণা ব্যয়, এরপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপন 1 বছর অধিক সময়ের জন্য যদি ব্যয় করা হয় 1 বছরটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি যে সময়গুলো থাকবে সেটাকে বলবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো চলুন আমরা এখন আমাদের প্রত্যেকটা লেনদেনের পাশে যেহেতু আমরা কোন লেনদেন কোন আইটেমের ভিতরে পড়বে বা কোন জাতীয় ব্যয় বা প্রাপ্তির ভিতরে পড়বে সেগুলো যেহেতু আমরা লিখে ফেলছি তাহলে আমাদের অঙ্ক সমাধান করতে বেশি সময় লাগবে না। তো চলুন আমরা প্রথমে ক প্রশ্ন সমাধান করি। ক প্রশ্ন, সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। তো এটার জন্য আমরা প্রথমে ঘ রাখবো। তো আমরা ঘ রাখলাম, এরপর তারিখ দিব। তা বিবরণ টাকা। তো আমরা তো প্রশ্নের ভিতরে প্রথম নির্ণয় করে ফেলছি কোন কোন লেনদেনগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা পেয়েছিলাম যে 1 তারিখের ধানমন্ডি থেকে মতিঝুল ব্যবসায় স্থানান্তর হবে 25,000 টাকা, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর পরে হচ্ছে যে নতুন পণ্য গবেষণা ব্যয়, এটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা লিখব 2025 এপ্রিল 1 ব্যবসায় স্থানান্তর ব্যয়।
ব্যবসায় স্থানান্তর ব্যয়। ব্যবসায় স্থানান্তর ব্যয় হচ্ছে 25,000 টাকা। শেষ। এরপরে আমরা পাইছি এপ্রিল 15 তারিখ। এপ্রিল 15 তারিখ হচ্ছে নতুন পণ্য গবেষণা ব্যয়। নতুন পণ্য গবেষণা ব্যয়। ওকে, এটা ছিল 18,000 টাকা। মোট যোগ করলে 25 আর 18 যোগ করলে 43,000 টাকা। তাহলে আমাদের সুতরাং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে 43,000 টাকা। মুনাফা জাতীয় ব্যয় সমান সমান 43,000 টাকা। এই ছিল আমাদের ক প্রশ্ন, সাকিব ট্রেডার্সে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 43,000 টাকা। তো আমাদের খ প্রশ্ন বলছে যে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা বলছিলাম মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে একদম সংস্থাপন পর্যন্ত মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে দৈনন্দিন একটা ব্যবসায়ীর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে সমস্ত ব্যয় হয়ে থাকে সেটাই হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয় অথবা খরচ। তো চলুন আমরা প্রশ্নের পাশে দাগ দিয়ে রাখছিলাম, যেমন আমরা মূলধন জাতীয় ব্যয় পেয়েছি 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ। এরপর হচ্ছে যে অফিসের জন্য নতুন টায়ার ও ব্যাটারি ক্রয় 12 তারিখ। এই হচ্ছে 4টা লেনদেন হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তো আমরা প্রথমে মূলধন জাতীয় ব্যয়টা নির্ণয় করব। চলুন করা কি, তা বিবরণ টাকা টাকা। যেহেতু আমাদের প্রশ্নের 2টা পার্ট, তাহলে আমরা প্রথমে 1 দিয়ে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করব। মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে 2025 এপ্রিল 1। এপ্রিল 1-এ বলছে আমাদের নতুন মেশিন ক্রয়। নতুন মেশিন ক্রয় এটি মূলধন জাতীয় ব্যয়। কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয় হয়, তাহলে 1,60,000 টাকা। এরপর হচ্ছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ। তাহলে এপ্রিল এটা 1 ছিল না, সরি, এটা ছিল হচ্ছে 4। এরপরে এপ্রিল 5 নতুন মেশিন বহন খরচ। নতুন মেশিন বহন খরচ হচ্ছে 7,500 টাকা। এরপরে আমাদের যে লেনদেনটা পেয়েছি সেটা হচ্ছে যে এপ্রিল 7 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয়। নতুন মেশিন সংস্থাপন ব্যয় নতুন মেশিন সংস্থাপন ব্যয় পেয়েছি 15,000 টাকা। এরপরে আমরা পেয়েছি যে এপ্রিলের 12 তারিখ নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। ব্যাটারি ও টায়ার ক্রয় কত হাজার টাকা? 40,000 টাকা। এখন আমরা যোগ করব, যোগ করে যা আসবে তাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো 1,60,000 যোগ 7,500 যোগ 15,000 যোগ 40,000, টোটাল 2,22,500। এই 2,22,500 টাকা হচ্ছে যে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। ওকে, এবার আমরা হচ্ছে যে ক্ষয়ের 2 নম্বর পার্ট নির্ণয় করব, যেটা হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তা বিবরণ টাকা। তো আমাদের এখন হচ্ছে প্রশ্নের 2 নং পার্ট মুনাফা জাতীয়
ব্যয়। তো আমাদের মুনাফা জাতীয় ব্যয় কী কী আছে? আমরা প্রশ্নতে পেয়েছি মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মণিহারি দ্রব্যাদি ক্রয় 2 তারিখ মুনাফা জাতীয় ব্যয়। এরপরে পেয়েছি হচ্ছে যে এপ্রিলের 10 তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3000 টাকা। আমাদের এই এপ্রিল মাসের 2টি লেনদেন হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়, এই দুইটাকে যোগ করলে যা বের হবে তা হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের হবে। তাহলে 2025 এপ্রিল হচ্ছে 2, এপ্রিল 2 হচ্ছে মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি হচ্ছে 3000 টাকা, 3000। এরপরে আমাকে বলছে এপ্রিল 10 তারিখ পুরাতন কম্পিউটার মেরামত পুরাতন কম্পিউটার মেরামত হচ্ছে 3000 টাকা। এই টোটাল 6000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাই সুতরাং মুনাফা জাতীয় ব্যয় সমান 6000 টাকা। এ ছিল আমাদের খ প্রশ্ন। তাহলে আমাদের খ প্রশ্নে টোটাল মূলধন জাতীয় ব্যয় বের হচ্ছে 2,22,500 টাকা, আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে 6000 টাকা। এখন আমরা গ প্রশ্ন সমাধান করব। তো আমাদের গ প্রশ্ন বলছে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন ছিল 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি। আসলে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে কোনো অস্থায়ী সম্পত্তি বিক্রি করলে মূলধন জাতীয় প্রাপ্তি হয়, তারপর হচ্ছে ব্যাংক থেকে ঋণ করলে মূলধন জাতীয় প্রাপ্তি হয়, তারপর হচ্ছে যে যদি মূলধন আনয়ন করা হয় তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হয়। কিন্তু আমাদের এই প্রশ্নের ভিতরে উদ্দীপকে এগুলো কিছুই ছিল না, কিন্তু প্রশ্নের ভিতরে লেখা আছে যেই আমরা 4 তারিখের মেশিনটা ক্রয় করছি, 4 তারিখে যে মেশিনটা ক্রয় করা হয়েছে নতুন, মানে 4 তারিখ বলতে 4, 5, 7 এই টোটাল ব্যয় যতটুকু করা হয়েছে সেই মেশিনটা আমরা 1,95,000 টাকা বিক্রি করছি। তো আমরা জানি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তিতে আসে, তার মানে আমাদের প্রশ্নতে মূলধন জাতীয় প্রাপ্তি 1,95,000 টাকাই আছে। এরপরে বলছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয়গুলো বাদ দেওয়ার পরে যা থাকবে তা হচ্ছে যে মূলধন জাতীয় আয়ের পরিমাণ। তো চলুন আমরা প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করি। বিবরণ টাকা। তো আমাদের প্রশ্নে প্রথম হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে আমরা লিখব 1 দিয়ে প্রথম নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তি। যেহেতু দুইটা পার্ট সে একই ঘরের ভিতরে করতে হয়, তাহলে আমরা 1 এবং 2 দিয়ে করব। তাহলে 1 হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। এই প্রশ্নের ভিতরে মূলধন জাতীয় প্রাপ্তি শুধু একটি আছে, সেটা হচ্ছে যে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রি করা হয়েছে। তার মানে আমরা লিখব যে মেশিন বিক্রয় 1,95,000 টাকা। এইটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। যেহেতু আর নেই তাহলে শেষ। এরপর হচ্ছে 2 নং প্রশ্ন, মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় আয় কিভাবে নির্ণয় করতে হয়? আমরা জানি মূলধন জাতীয় আয় হচ্ছে যে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তো চলুন আমরা নির্ণয় করি। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি কি? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে লিখতে পারি মেশিন বিক্রয়, এটা কিন্তু আমাদের দ্বিতীয় অঙ্ক। প্রথম অঙ্ক আমাদের শেষ, মানে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি শেষ। এখন হচ্ছে যেমন মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় আয় নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে মূলধন জাতীয় প্রাপ্তি লিখতে হবে, সেটা হচ্ছে মেশিন বিক্রয় মূল্য লিখলে হবে। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 1,95,000 টাকা। এরপর দিব বাদ মেশিনের অর্জন মূল্য মানে নিট ক্রয় মূল্য, মানে টোটাল ক্রয় মূল্য। একটা মেশিন একদম সংস্থা পর্যন্ত চালু করার পর্যন্ত যে সমস্ত খরচ হয়েছে সেগুলোকে ধরবো। তাহলে আমরা জানি নতুন মেশিন ক্রয়
অর্জন মূল্যের মধ্যে আছে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এরপর আছে নতুন মেশিন বহন খরচ কত 7,500। এরপর আমরা পাই যে নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত 15,000 টাকা। এই টোটাল এগুলো যোগ করে যা বের হবে তা হচ্ছে মেশিনের বিক্রয় মূল্য থেকে বাদ দিব। মানে হচ্ছে মেশিনের বিক্রয় মূল্য থেকে অর্জন মূল্য বাদ দিলে যা বের হবে তা হচ্ছে মূলধন জাতীয় আয়। তো চলুন আমরা যোগ করি। তো 1,60,000 যোগ 7,500 যোগ 15,000 যোগ করলে হয় 1,82,500। এই 1,82,500 1,95,000 থেকে বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় 1,95,000। তার মানে হচ্ছে যে 12,500। এই 12,500 হচ্ছে যে মূলধন জাতীয় আয়। সুতরাং মূলধন জাতীয় আয় সমান 12,500। মূলধন জাতীয় আয় সমান 12,500 টাকা। তাহলে আমাদের দ্বারা হচ্ছে যে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে 1,95,000 টাকা এবং মূলধন জাতীয় আয় হচ্ছে 12,500 টাকা। মূলধন জাতীয় আয় নির্ণয় করতে হয় মূলধন জাতীয় প্রাপ্তি থেকে, মানে স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য থেকে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য অথবা টোটাল অর্জন মূল্য বাদ দিলে যা থাকবে সেটাই হবে আমাদের মূলধন জাতীয় আয়। তো ওকে, এই ছিল আমাদের 2 নম্বর সৃজনশীলটির সমাধান। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তোমাদের আরও গুরুত্বপূর্ণ অন্য কোনো একটি সৃজনশীল নিয়ে হাজির হব।